আমন্ত্রণ ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে, সাথে আছি আমি আতিকুর রহমান। লেবাননে হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েল। হামলায় প্রাণহানি ছাড়িয়েছে 2000। নতুন করে হামলার ছক কষা হচ্ছে সমুদ্রপথেও। জয়নবাদীদের রুখতে বড় প্রতিরোধ গড়ে তুলেছে হিজবুল্লাহ। উত্তর ইসরায়েলে হাইফা বন্দরনগর লক্ষ্য করে ছোড়া হয়েছে ক্ষেপণাস্ত্রের বহর। দক্ষিণ লেবাননে ক্রমেই আক্রমণের ঝাঁজ বাড়াচ্ছে ইসরায়েল বাহিনী। মুহুর্মুহু বিমান হামলার সাথে বাড়ছে স্থল অভিযানের পরিসরও। জায়নবাদীদের এমন কর্মকাণ্ডই বলে দিচ্ছে গাজার মতোই বড় ধ্বংসযজ্ঞের কবলে পড়তে যাচ্ছে আর্থসামাজিক দুর্দশাগ্রস্ত মধ্যপ্রাচ্যের দেশটি। হামলার কারণে এরই মধ্যে 2000 ছাড়িয়েছে প্রাণহানি, বাস্তুচ্যুত 12 লাখ মানুষ। বলা হচ্ছে স্থল ও আকাশপথের পর সমুদ্র পথেও দেশটিতে হামলার পরিকল্পনা তেল আবিবের, যে কারণে সমুদ্র উপকূলীয় এলাকায় চলাচল এড়িয়ে যেতে বলা হয়েছে লেবানিজদের। তবে তা প্রতিরোধে জায়নবাদীদের বিরুদ্ধে সর্বশক্তি প্রয়োগের চেষ্টায় হিজবুল্লাহর হুঁশিয়ারি। সংগঠনটির বিরুদ্ধে গুপ্ত হত্যা ও ধ্বংসযজ্ঞ চালালেও ইসরায়েলকে প্রতিরোধের ক্ষমতা অটুট রয়েছে তাদের। নতুন করে উত্তর ইসরায়েলের আল বাগদাদি আউটপোস্টে কয়েক দফা ড্রোন ছোড়ে সশস্ত্র এই সংগঠনটি। বন্দর শহর হাইফার একটি সামরিক ঘাঁটিতে ছোড়া হয় ফাদি-1 ক্ষেপণাস্ত্র। এই যুদ্ধ পরিস্থিতির জন্য যুক্তরাষ্ট্রকে দুষছেন হিজবুল্লাহর উপপ্রধান নাইম কাশেম। মধ্যপ্রাচ্যকে ঝুঁকির মধ্যে ফেলেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সহায়তা না মিললে এক মাসেই যুদ্ধবন্ধে বাধ্য হতো জায়নবাদী রাষ্ট্রটি। তবে তাদের জবাব দেওয়ার সর্বোচ্চ ক্ষমতা রয়েছে আমাদের। এদিকে ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে ইসরায়েলের বিরুদ্ধে ফিনিক্স পাখির মতো মাথা তুলে দাঁড়ানোর অঙ্গীকার হামাসেরও। পশ্চিমা সহায়তায় দিন দিন ক্ষমতাধর হয়ে উঠছে ইসরায়েল, যার মূল্য চোকাচ্ছে গাজা ও লেবানন। তবে আমরা তা হতে দেব না। ধ্বংসস্তূপ থেকে উঠে দাঁড়াবো আমরা। গেল 24 ঘন্টায় গাজা উপত্যকা জুড়ে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। উত্তর, দক্ষিণ ও মধ্য গাজায় চলে অবিরাম বোমাবর্ষণ। সেন্ট্রাল গাজায় বিমান হামলা চালিয়ে হত্যা করা হয় নারী শিশুসহ বেশ কয়েকজনকে। মিলা খন্দকার, চ্যানেল 24। ধার দেনা করে লেবাননে গিয়ে বর্তমানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন কুমিল্লার যুবক আলামিন। একদিকে শারীরিক অসুস্থতা, অন্যদিকে ইসরায়েলি হামলায় প্রতিটি মুহূর্তই এখন সংগ্রামের। তাই যে কোনো উপায়ে নিজ পরিবারের কাছে ফিরতে চান এই যুবক। আমি অনেক অসুস্থ হয়ে যেতেছি, একদিন গেলে একদিন আমি অসুস্থ হয়ে যেতেছি। ঘুমাইতে পারতেছি না, খাওয়া দাওয়া করতে পারতেছি না, গোসল করতে পারতেছি না। দূতাবাস সূত্রে আমি বলতেছি আমার ইমার্জেন্সি দেশে পাঠাও। কুমিল্লার দেবিদারের মোহাম্মদ আলামিন, ঘরে বাবা, সৎমা ও আপন বড় বোন। সংসারের হাল ধরতে মোটা সুদে টাকা ধার করে 4 মাস আগে পাড়ি জমিয়েছিলেন লেবাননে। দেশটির পেট্রোল পাম্পে কাজের জন্য দালালকে প্রায় 4 লাখ টাকা দিলেও প্রতারণার শিকার হন এই যুবক। লেবাননের একটি মার্কেটে কাজ মিললেও দৈনিক সময় দিতে হতো 15 ঘন্টা। দালালের প্রতারণায় হয়নি কাজের অনুমতিপত্র আকামা। আপনারা যদি তার ধরে যদি কিছু আমার হয়ে দেন, আমি দেশে একটু চলতে পারবো। ডাক্তার বলছে ডায়াবেটিস, ডায়াবেটিস কমে গেছে, ডায়াবেটিস 160 পয়েন্ট আছে। অতিরিক্ত পরিশ্রম আর দেশে পাওনাদারদের চাপে এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়েন আলামিন। লেবাননে ইসরায়েলি আগ্রাসন শুরুর পর তার ঠাঁই হয়েছে আদুনিস এলাকার একটি শরণার্থী শিবিরে। রোগে শোকে পরিশ্রান্ত তিনি। গোল্ডেন স্টার ফাউন্ডেশন ও স্থানীয় বাংলাদেশিদের সহায়তায় চলছে তার চিকিৎসা। আমরা এলাকাবাসী যারা আছি সবার মাধ্যমে, বিভিন্ন শিল্পীর মাধ্যমে আমরা এই এলাকার লোকজনের পরিচালনা করতে হচ্ছে এবং খাবার দাবার সবকিছু ব্যবস্থা করতে হচ্ছে। যুদ্ধাবস্থায় নানা সমস্যায় আলামিনের মতো শতাধিক বাংলাদেশি আশ্রয় নিয়েছেন এই শরণার্থী শিবিরে। এছাড়া সামর্থ্যবান বাংলাদেশিরাও বেশ কিছু আশ্রয়কেন্দ্র গড়ে তুলেছেন, যেখানে ঠাঁই পেয়েছেন প্রায় 3000 জন। লেবাননের শ্রমবাজারে আছেন লাখের বেশি বাংলাদেশি। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24। ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে। ইসরায়েলের ইস্যুতে দিনে দিনে যুক্তরাষ্ট্রের জনগণের সাথে দূরত্ব বাড়ছে মার্কিন প্রশাসনের।
গাজা যুদ্ধের এক বছরেই যা ফুটে ওঠে দুই রকম কর্মকাণ্ডে। একদিকে যখন লাখো মানুষ বিক্ষোভ করে জানান দিচ্ছে ফিলিস্তিনের প্রতি তাদের সমর্থন, তখন দুই প্রেসিডেন্ট প্রার্থীর বিবৃতিতে নেই তাদের সেই কথা। গণতন্ত্র হলো জনগণের জন্য, জনগণের নিজের এবং জনগণের দ্বারা পরিচালিত এক শাসন ব্যবস্থা। যুক্তরাষ্ট্রের ১৬তম প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের বিখ্যাত এই উক্তিটি কতটুকু মেনে চলে মার্কিন সরকার? সোমবার গাজায় ইসরায়েলি আগ্রাসনের এক বছর পূর্তিতে যেন বেরিয়ে আসলো আসল সত্যিটি। দিনে দিনে আকাশ ছুঁয়েছে জনগণের সাথে মার্কিন সরকারের দূরত্ব। এদিন যুক্তরাষ্ট্রে গাজাবাসীদের পক্ষে বিক্ষোভে নামেন লাখো মার্কিনী। ফিলিস্তিনের পতাকায় ছেয়ে যায় ওয়াশিংটন পার্ক, ইউনিয়ন স্কোয়ার ও টাইম স্কোয়ার। স্লোগানে স্লোগানে মুখরিত হয় বিভিন্ন সড়ক। গাজায় ইসরায়েলের আগ্রাসন বন্ধের দাবি তাদের। সেই সাথে দখলদার রাষ্ট্র ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধ করতে চান তারা। যখন সড়কে দেখা মিলছে ফিলিস্তিনিদের পক্ষে সাধারণ মার্কিনীদের সমর্থন, তখন শাসক শিবিরের চিত্র ভিন্ন। নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তারাও, তবে ফিলিস্তিনি নয়, ইসরায়েলিদের প্রতি। নিহত ১২০০ ইসরায়েলির জন্য এদিন কুমিরের কান্না কাঁদেন ট্রাম্প ও হ্যারিস। অথচ গাজায় জায়নবাদীদের হামলায় নিহত ৪২,০০০ ফিলিস্তিনির বেলায় যেন টিনের চশমা চোখে দেন তারা। বিচার তো দূরের কথা, বিবৃতিতেও ঠাঁই হয়নি নিহত ১৭,০০০ শিশুর। আমি ইসরায়েলিদের ওপর কোনো রকম সহিংসতা সমর্থন করি না। ইসরায়েলিরা মুক্তির জন্য যে লড়াই করছে তাতে পাশে থাকবো আমরা। আর একজন জায়নবাদীর মৃত্যু আমরা চাই না। আমি নিহত ইসরায়েলিদের সম্মানে এখানে একটি গাছ লাগিয়েছি। আমি তাদের বলতে চাই, কোনোভাবেই ধৈর্য হারাবেন না। জিম্মিদের দ্রুত ফিরিয়ে দেওয়ার আহ্বান জানাচ্ছি। About our enduring belief in God. এর আগে সিএনএনের এক জরিপে দেখা যায় ৫৬% মার্কিনী ইসরায়েলি আগ্রাসনকে সমর্থন করেন না। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। হেলেনের পর এবার হারিকেন মিল্টনের তোপে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা। স্থানীয় সময় বুধবার ভয়াবহ রূপ নিয়ে আঘাত হানতে পারে হারিকেনটি। এর মধ্যে কয়েক লাখ বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে উঁচু স্থানে। এলাকা খালি করতে দেয়া হচ্ছে সতর্কবার্তা। বর্তমানে হারিকেনটির কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ১৮০ মাইল। এমন ভয়াবহ রূপে আঘাত হানলে বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে প্রশাসন। হারিকেন মিল্টনের আঘাতে ভয়াবহ বাতাস, বৃষ্টিসহ ১২ ফুট উচ্চতার সুউচ্চ ঢেউয়ের আঘাত হানতে পারে উপকূলে। সবচেয়ে বেশি ঝুঁকিতে টাম্পা অঞ্চল। রুশ অধিকৃত ক্রিমিয়ায় জ্বালানি তেলের টার্মিনালে হামলা চালিয়েছে ইউক্রেনীয় সেনারা। এ ঘটনায় জরুরি সতর্কতা জারির পাশাপাশি বড় ধরনের ক্ষতি এড়াতে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় ৩০০ বেসামরিক নাগরিককে। জবাবে ইউক্রেনের পূর্ব ও দক্ষিণাঞ্চলে ব্যাপক গোলাবর্ষণ চালিয়েছে রুশ সেনারা। ২.৫ বছরের বেশি সময় ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধে বেড়েই চলেছে পাল্টাপাল্টি আক্রমণ। রণক্ষেত্রে ছাড় দিচ্ছে না ইউক্রেনীয় সেনারা। এবার রাশিয়া অধিকৃত ক্রিমিয়ার ফিওদোসিয়াতে জ্বালানি তেলের টার্মিনালে হামলা চালালো ইউক্রেনীয় বাহিনী। জানা গেছে, যুদ্ধক্ষেত্রে রুশ বাহিনীর জন্য এখান থেকে জ্বালানি তেল সরবরাহ করা হতো। কিয়েভের দাবি, মস্কোকে সামরিক ও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার অংশ হিসেবেই এই হামলা করা হয়েছে। এদিকে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় স্লোভিয়ানস্কে রুশ বাহিনীর গোলাবর্ষণে বেশ কয়েকজনের প্রাণহানির ঘটনা ঘটেছে। গুড়িয়ে দেওয়া হয়েছে দোনেৎস্কের কয়েকটি আবাসিক ভবন। দক্ষিণাঞ্চলীয় বন্দর ওদেসায় একটি জাহাজেও ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়ার সেনারা। মস্কোর দাবি, জাহাজটি দিয়ে ইউরোপের দেশগুলো থেকে গোলাবারুদ যাচ্ছিল ইউক্রেনে। এর মধ্যে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে উত্তর কোরিয়ার সৈনিকরা অংশ নিয়েছে দক্ষিণ কোরিয়ার এমন দাবিকে উড়িয়ে দিয়েছে পিয়ংইয়ং। পুতিন বাহিনী হাইপারসনিক মিসাইল ছুড়েছে ইউক্রেনের এক বিমান ঘাঁটিতেও। নেদারল্যান্ডসের পক্ষ থেকে কিয়েভকে F-16 যুদ্ধবিমান দেওয়ার ঘোষণার পরপরই রাশিয়া এই হামলা চালায়। এছাড়া বিভিন্ন স্থান থেকে জেলেনস্কি বাহিনীর ছোড়া ৭০টিরও বেশি ড্রোন সহ যুক্তরাষ্ট্রের তৈরি ৫টি হিমার্স রকেট ভূপাতিতের দাবি করেছে মস্কো। জান্নাতুল সাদিয়া, চ্যানেল 24।
ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডের পর্যায়ে আরও একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর। স্বাগত আরও একবার, দেখছেন ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে। ভারতের হরিয়ানা বিধানসভায় সব সমীক্ষা উল্টে দিয়ে হ্যাট্রিক জয় পেয়েছে বিজেপি, আর জম্মু কাশ্মীরে বিজয়ী হয়েছে কংগ্রেস ন্যাশনাল কনফারেন্স জোট। 90 আসনের হরিয়ানা বিধানসভায় 49টিতে জয় পেয়েছে বিজেপি। কংগ্রেসের ঝুলিতে গেছে 36 আসন। জম্মু কাশ্মীরে 90 আসনের বিধানসভা নির্বাচনে ন্যাশনাল কনফারেন্স জয় পেয়েছে 42টিতে। তাদের শরিক দল কংগ্রেস পেয়েছে 8টি আর বিজেপি পেয়েছে 28টি আসন। হরিয়ানায় কংগ্রেসের জয় এবং জম্মু কাশ্মীরে হাড্ডাহাড্ডি লড়াইয়ের তথ্য দিয়েছিল বুথ ফেরত জরিপ, তবে চূড়ান্ত ফলে ঠিক তার উল্টো হলো। পদার্থবিজ্ঞানে এই বছর নোবেল জিতলেন মার্কিন পদার্থবিজ্ঞানী জন জে হফিল্ড ও কানাডার জেফ্রি ই হিন্টন। মেশিন লার্নিং ও কৃত্রিম বুদ্ধিমত্তার উদ্ভাবন ও গবেষণার জন্য তাদের এই পুরস্কার দেওয়া হয়। মঙ্গলবার বাংলাদেশ সময় 3:45 সুইডেনের ক্যারোলিনস্কা ইনস্টিটিউট থেকে বিজয়ীদের নাম ঘোষণা করে দ্য রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্স। আগামীকাল ঘোষণা করা হবে রসায়নে নোবেল বিজয়ীর নাম, আর সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হবে বৃহস্পতিবার। এবছর শান্তিতে নোবেল জয়ীর নাম ঘোষণা করা হবে শুক্রবার। পুরস্কার বিজয়ীরা পাচ্ছেন $10 লাখ করে। পৃথিবীর পদকগুলোর মধ্যে নোবেল পুরস্কার সবচেয়ে মর্যাদাপূর্ণ। 1895 সালে সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেলের করা একটি উইল অনুসারে নোবেল পুরস্কারের প্রচলন শুরু হয়। গবেষণা, উদ্ভাবন আর মানব কল্যাণে অবদান রাখার জন্য প্রতি বছর বিভিন্ন ব্যক্তি অথবা প্রতিষ্ঠানকে নোবেল পদকে ভূষিত করা হয়। সুইডেনের বিজ্ঞানী আলফ্রেড নোবেল ডায়নামাইট আবিষ্কার করেছিলেন মানব কল্যাণের জন্য, কিন্তু মানুষ এটিকে ধ্বংসের কাজে ব্যবহার করতে শুরু করে। 1888 সালে এক ফরাসি পত্রিকায় আলফ্রেড নোবেলকে দ্য মার্চেন্ট অফ ডেড বা মৃত্যু ব্যবসায়ী নামে আখ্যা দেওয়া হয়, যা দেখে খুবই আহত হন স্যার আলফ্রেড নোবেল। আর এরপরই তিনি এমন কিছু করে যাওয়ার কথা চিন্তা করেন যাতে করে মৃত্যুর পরও লোকে তাকে স্মরণ করে। ডায়নামাইট বিক্রি করে আলফ্রেড নোবেল প্রচুর অর্থ উপার্জন করেছিলেন, আর সেই অর্থ বিজ্ঞানের উন্নতিতে ব্যয় করার চিন্তা করেন। 1885 সালে তার করা একটি উইল অনুযায়ী শুরু হয় নোবেল পুরস্কারের প্রচলন, যা বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ। আলফ্রেড নোবেলের উইল মতে এই পুরস্কার তাদেরকেই দেয়া হয় যারা মানব কল্যাণে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ অবদান রাখেন। চিকিৎসা শাস্ত্র, পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতি, এ 6টি বিষয়ে দেয়া হয় পুরস্কার। নোবেল পদকটি 18 ক্যারেট সোনা দিয়ে তৈরি এবং এর উপর স্তরে 24 ক্যারেটের সোনার প্রলেপ দেয়া থাকে। প্রতি বছর পুরস্কার প্রাপ্তদের প্রত্যেকে একটি স্বর্ণ পদক, একটি সনদ এবং নোবেল ফাউন্ডেশনের দেওয়া উল্লেখযোগ্য পরিমাণ অর্থ পেয়ে থাকেন। গত বছর পর্যন্ত এই অর্থের পরিমাণ ছিল $1 মিলিয়ন। 1833 সালের 21 অক্টোবর সুইডেনের স্টকহোমে জন্মগ্রহণ করেন স্যার আলফ্রেড নোবেল। পড়াশোনা করেন রসায়ন নিয়ে। নিজের নামে নোবেল পুরস্কার প্রবর্তন করলেও জীবিত অবস্থায় দেখে যেতে পারেননি পুরস্কার বিতরণ। ইফশিতা জামান, চ্যানেল 24। মিয়ানমারের রাখাইন রাজ্যের মায়েতাঙে একটি ঘাঁটির দখল নিয়েছে আরাকান আর্মি। গেল 26 সেপ্টেম্বর থেকে পাহাড়ি এই ঘাঁটি দখলে হামলা শুরু করে তারা। এজন্য জান্তা বাহিনীর 2টি সামরিক সদর দপ্তরেও আক্রমণ করা হয়। জবাবে আরাকান আর্মির বেসামরিক স্থাপনায় বিমান হামলা চালায় মিয়ানমার সেনারা। এতে 16 বেসামরিক লোক নিহত হন। এছাড়া মানদলয় রাজ্যের মাদায়ার পশ্চিমে ইরাবতী নদীর তীরে অভিযান চালাচ্ছে জান্তা বাহিনী। দর্শক, এই ছিল ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডের আজকের আয়োজন। সপ্তাহের প্রতিদিন বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ ও বিশ্লেষণ জানতে একই সময় চোখ রাখুন চ্যানেল 24 এর পর্দায়। ধন্যবাদ সবাইকে।